নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম কৃষ্ণ কীর্তন। লেখা রতন ভট্টাচার্য। রমেন যখন কেতনপুরে নামল তখন সন্ধে হয়ে গেছে। চারপাশ জুড়ে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সমস্ত স্টেশনটা নির্জন। মানুষ নেই, জন নেই। কিরকম খাঁ খাঁ স্তব্ধতা। শেডের নিচে সিমেন্টের বেঞ্চের উপর দুজন কুলি কাপড় মুড়ে শুয়ে আছে। ওদিকের প্ল্যাটফর্মে স্টেশনের অফিস প্রকাণ্ড ঝুপঝুপে দুটো গাছের নিচে নিরুপায় অন্ধকারে কেরোসিনের আলোয় ঝিমুচ্ছে। রমেন অবাক হয়ে কয়েক মুহূর্ত শেডের নিচে দাঁড়িয়ে থাকল। চারপাশে অন্ধকার, হাওয়া, বৃষ্টি। রানী বৌদি বলে দিয়েছিলেন স্টেশন থেকে নেমে বাঁ দিকে গ্রামের মধ্য দিয়ে পথ। মিনিট 10 হাঁটলে বাজার, বাজার পার হলে খাল, খালের উপর বাঁধানো পোল, পোল পেরিয়ে ডান দিকে নেমে খাল বরাবর সামান্য হাঁটলেই বাড়ি। রানী বৌদির বাড়ি। রানী বৌদি আর নরেন্দা। হাওয়া, অন্ধকার আর বৃষ্টির মধ্যে সমস্ত পথটা স্পষ্ট যেন দেখতে পাচ্ছিল রমেন। বাড়ি থেকে বেরোবার সময় কে ভেবেছিল এমন বৃষ্টি হবে, এমন চারপাশ জুড়ে মাতাল বৃষ্টি? রমেনের হাসি পাচ্ছিল। রানী বৌদি জানেন না রমেন আসছে। এই বৃষ্টিতে ভিজে যাব হয়ে রমেন যখন রানী বৌদির সামনে গিয়ে দাঁড়াবে, রানী বৌদি এমন অবাক হয়ে যাবেন, ঠোঁট ফুলিয়ে এমন হাসবেন যে রমেন একটা কথাও বলতে পারবে না। রমেন আগেই ভিজেছিল ট্রেনে আসতে আসতে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষেত, মাঠ, গাছ, আকাশ দেখতে দেখতে রমেন শেড থেকে বেরিয়ে এলো। মাথার উপর আকাশ একেবারে মেঘে মেঘে থমথমে হয়ে আছে। লাইন পার হয়ে বাঁদিকে নামতেই রাস্তাটা চোখে পড়ল। জল, কাদা, অন্ধকারে মাখামাখি হয়ে আছে। ঘটনাটি কি সুন্দর! একটা সম্পূর্ণ অপরিচিত নতুন রাস্তা দিয়ে হাওয়া, বৃষ্টি আর অন্ধকারের মধ্য দিয়ে রমেন হেঁটে চলেছে। এই রাস্তার শেষে একটা দোতলা বাড়িতে রানী বৌদি থাকেন। রানী বৌদি আর নরেন্দা। নরেন্দার ঠান্ডা লম্বা চেহারাটা চোখের উপর ভাসছিল রমেনের। পাড়ার সকলে বলতো পাগল। কেমন অক্লেশে কলকাতার কলেজে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে এলেন মাস্টারি করতে। আর রানী বৌদি মনে মনে কিরকম একটা অস্বচ্ছ উত্তেজনা বোধ করছিল রমেন। ভাবতে অবাক লাগে 6 মাস আগেও রানী বৌদিরা রমেনদের নিচের তলায় ভাড়া থাকতেন। রানী বৌদি গত 6 মাসে 6 বার দেখা হয়েছে রানী বৌদির সঙ্গে। নিজে এসে দেখা করেছেন। 6 মাসে রানী বৌদি চিঠি লিখেছেন 19টা। অসম্ভব পিছল রাস্তা, তার উপর কাদা। অনবরত হড়কে হড়কে হাঁটছিল রমেন। মাথা বেয়ে, গা বেয়ে টপ টপ করে জল পড়ছিল। পাজামার পাঞ্জাবি ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। হাওয়ায় ভিজে জামা কাপড়ে কেমন শীত শীত করছিল রমেনের। রাস্তাটা কিছুটা এগিয়ে বাঁদিকে বাঁক নিয়েছে। বাঁদিকে দেখলেই বাজার। বাজার মানে কতকগুলো ঘর। বৃষ্টির ছাট ঢুকবে বলে ঘরের ঝাঁপগুলো সব অনেকখানি করে নামানো। বাজারে লোক নেই। ঘরগুলোর মধ্যে 2-1 করে বসে আছে, বিড়ি বাঁধছে, হিসেব করছে। রমেন অবাক হয়ে দেখছিল, সব যেন শুয়ে পড়া। বাজারের মাঝখান দিয়ে লম্বা রাস্তা। বাজারের মাঝখানে মাঝখানে বড় বড় গাছ। রমেন এগোচ্ছিল। বাজার শেষ হতেই খাল আর পোল পাওয়া গেল। সমস্ত পোলটা কাদায় পিছল। পা টিপে টিপে পার হলো রমেন। তারপর খালের ধার দিয়ে ডান দিকে এগোতেই দোতলা বাড়ি। আহ! একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল রমেন। চারপাশে বড় বড় অনেক আম গাছ। সমস্ত বাড়ি অন্ধকার। রাস্তার উপর রক। রকে উঠে রমেন দাঁড়ালো কয়েক মুহূর্ত। বাইরে বৃষ্টি, সারা বাড়ি অন্ধকার। রমেনের অবাক লাগছিল। এই বাড়িটার একটা ঘরে রানী বৌদি আছেন। রানী বৌদি, কি আশ্চর্য!
পকেট থেকে ভিজে রুমাল বের করে মুখটা মুছে ফেলল রমেন। তারপর দরজার কাছে এগিয়ে গিয়ে ডাকল, রানী বৌদি। কেউ সাড়া দিল না। আম গাছের পাতার উপর বৃষ্টি পড়ার শব্দ, বাতাসের শব্দ, খালের জলে ৫,০০০ ব্যাঙ ক্রমাগত ডাকছে। চারপাশে অন্ধকার। রমেন আবার ডাকল, রানী বৌদি। একটা ভীষণ অন্ধকার। এক পাশ দিয়ে ওপরে উঠবার সিঁড়ি। রকের সিমেন্ট উঠে গেছে, কিরকম খসখসে। সামনের দেওয়াল হাড় বার করা। না, কোনো সাড়া নেই। রানী বৌদিরা নেই নাকি এখানে? এখন আচমকা একটা ভয় কিরকম সারা গায়ে কিলবিল করে উঠল। রমেন এবার সোজা এগিয়ে গিয়ে দরজার কড়া জোরে নাড়া দিল। পুরনো বাড়িটার চতুর্দিকে কারা যেন হঠাৎ হেসে উঠল, খটখট করে। এবার যেন ভেতরে সাড়া পাওয়া গেল। কে? তারপর আলো হাতে দরজা খুলে সামনে এসে দাঁড়ালেন রানী বৌদি। প্রচন্ড বিস্ময়ে কয়েক মুহূর্ত একেবারে চুপ করে দাঁড়িয়ে রইলেন। কথা বললেন না, বলছিলেন না। শেষে কিরকম আচমকা হেসে ফেললেন। ও মা, রুনু! রমেন হাসছিল। ইস, একেবারে ভিজে গেছো। ভিজবো না, যা বৃষ্টি নামিয়েছ। আমার বয়ে গেছে। রানী বৌদি ঠোঁট উল্টে হাসলেন। ছাতা আনোনি কেন? বাড়ি থেকে বেরোবার পর তো বৃষ্টি নামলো। বেশ হয়েছে, এখন ঘরে এসো। উনি দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। রমেন হাসল। আগে একটু জল দাও, পা ধুই। রানী বৌদি ভেতরে গেলেন, জল আনলেন। নাও, ধুয়ে ফেলো পা। রমেন পা ধুয়ে ঘরে ঢুকল। অদ্ভুত প্রকাণ্ড ঘর। ঘরের দেওয়ালগুলো পুরনো, কিন্তু ভালো। হাড় বার করা নয়। উল্টো দিকে বিরাট বিরাট দুটো জানলা। হারিকেনের স্বল্প আলোয় সমস্ত ঘর জুড়ে কেমন ছায়া ছায়া অন্ধকার। রানী বৌদি একটা জামা দিলেন, একটা কাপড় দিলেন। জামা কাপড় পাল্টে মাথা মুছে মেঝে পাতা বিছানায় বসল রমেন। বলল, রানী বৌদি, কেতনপুরে এলুম তাহলে। রানী বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন রমেনকে। বললেন, আমিও সেই কথাই ভাবছি। কখন রওনা দিয়েছিলে? বাড়ি থেকে? হ্যাঁ, ৩টের সময়। আর বাড়ি থেকে বেরোতেই এই বৃষ্টি। বিশ্রী কাণ্ড। বিশ্রী কেন? ঘরের স্তিমিত আলোয় রানী বৌদির ফর্সা টকটকে রংটা কিরকম তামাটে দেখাচ্ছিল। কলকাতায় তোমার বৃষ্টির দিন ভালো লাগতো, মনে আছে? বৃষ্টি নামলে অনেক রাত পর্যন্ত আমরা গল্প করতাম। রানী বৌদির চোখ দেখা গেল না। রমেনের চোখে লজ্জার ছায়া পড়ল। রানী বৌদি টিপে টিপে হাসছিলেন। বাড়ির সকলের খবর কি? ভালো। আর তোমার? তোমার খবর কি? আমার কিসের খবর? রানী বৌদি কাত হয়ে সোজা রমেনের চোখের দিকে তাকালেন। তোমার কোনো খবর নেই? নতুন কোনো খবর? অপ্রস্তুত হয়ে হাসল রমেন। কি যে বলো! না, আমি তো আর এখন তোমাদের নিচের তলায় থাকি না। তুমি কার বই এনে দাও, কার সঙ্গে গল্প করো? রুনু, এখন তুমি কাকে ভালোবাসো? ভয়ানক লজ্জিত হয়ে পড়ছিল রমেন। বিশ্রী আক্রোশে মজা করে করে কথা বলছেন রানী বৌদি। রমেন শেষবারের মতো প্রতিবাদ করল। কি সব বাজে বাজে কথা বলছো তুমি? বাজে কেন? কোনো মানেই হয় না। তুমি খুব জানো আমি কারো বই আনি না, কাউকে। কথা শেষ না করে অপ্রস্তুত হয়ে হাসল রমেন। রানী বৌদি একটা স্টোভ ধরিয়ে জল চড়িয়েছিলেন। জল ফুটছিল। বাইরে জলের হাওয়ার শব্দ। ঘরের আধো অন্ধকারে স্টোভের শোঁ শোঁ আওয়াজ। রানী বৌদি হাঁটু মুড়ে বসেছিলেন।
হাঁটুর উপর চিবুক রেখে রানী বৌদি সোজা তাকালেন রমেনের দিকে। তবে এই 6 মাসের মধ্যে একদিনও আসনি কেন? এখন আসবো। তোমার তো মিথ্যে কথা বলতে আটকায় না। না না, সত্যি আসবো। কিছু না বলে হাসলেন রানী বৌদি। চা করলেন, রমেনকে দিলেন। রমেন চা খাচ্ছিল, রানী বৌদি চা খাচ্ছিলেন। স্টোভটা জ্বলছিল। নরেন্দা কোথায়? রমেন চা খেতে খেতে রানী বৌদির দিকে চেয়ে হাসল। রানী বৌদি এক পলক দেখলেন রমেনকে, বললেন, কলকাতায়। কলকাতায়? কিরকম চমকে উঠল রমেন। আচমকা বুকের উপর হাতুড়ির ঘা পড়ল একটা। নরেন্দা এখানে নেই? কবে গেছে কলকাতা? আজ। রমেন এক দৃষ্টে দেখছিল রানী বৌদিকে। আজ ফিরবে না? না। নরেন্দা বাড়ি নেই? নরেন্দা আজ ফিরবে না? বাইরে অবিরাম বৃষ্টি, অন্ধকার, আম গাছে হাওয়ার মাতামাতি, খালের জলে ব্যাঙ ডাকছে। আর এত বড় প্রকাণ্ড বাড়িটায় কেবল রমেন আর রানী বৌদি। রানী বৌদি স্টোভের উপর কি চাপিয়েছেন, স্টোভটা চলছে। একটা দারুণ উত্তেজনায় রমেনের হৃৎপিণ্ড কাঁপছিল। প্রকাণ্ড ঘরের স্তিমিত আলোয় রানী বৌদির ছায়াটা ঘুরে বেড়াচ্ছিল। ছায়াটাকে দেখছিল রমেন। রানী বৌদির ছায়া ক্রমশ বড় হয়ে সমস্ত ঘরটাকে ভরে ফেলছিল। দারুণ এক সুখানুভূতিতে ডুবে গিয়ে রমেন হাসল। দক্ষ প্রেমিকের মতো গলা কাঁপিয়ে বলল, রানী, একটা গান গাইব? রানী বৌদি ফিরে তাকালেন, ভুরু কুঁচকে দেখলেন রমেনকে, বললেন, গান গাও, ক্ষতি নেই। আত্মীয়তাটুকু উঠিয়ে দিলে কেন? ভদ্রলোক নেই শুনে সাহস বেড়ে গেল বুঝি? বীর পুরুষ। রমেন শুয়েছিল, উঠে বসল, একটু এগিয়ে গেল। রানী বৌদি হেসে ফেললেন, বললেন, বড় বেশি সাহস দেখাচ্ছ যে। ভদ্রলোক নেই, কিন্তু আর একজন আছেন, মাসিমা, এ বাড়ির মালিক। বলতে বলতে রানী বৌদি ভেজানো দরজার দিকে মুখ ঘুরিয়ে আচমকা ডাকলেন, মাসিমা, বাইরে কেন, ভেতরে আসুন না। যেন এই প্রকাণ্ড প্রাচীন বাড়ির কোনো এক অন্ধকার কোণ থেকে নিঃশব্দে একটা হাওয়া উঠে এলো, এসে ধাক্কা মেরে ঘরের দরজাটাকে খুলে দিল। খোলা দরজা দিয়ে ভেসে এলো ভিজে হাওয়া আর জলের শব্দ। ঘরে ঢুকলেন একটি অদ্ভুত ছোট্ট মানুষ, মাসিমা, রানী বৌদির মাসিমা। রানী বৌদি বললেন, মাসিমা, আমার মামাতো ভাই, কিন্তু এমন পাগল দেখুন। ওর সঙ্গে আগে থেকে চেনা ছিল বলে বলেন, না দিদি বলবো না, কলকাতা থাকে, বিয়ে পড়ে। মাসিমার গায়ের রং বিশ্রী কালো, যেন এক রাশ অন্ধকার। মুখটা বুঝি কত কালের, কোনো ভাবের ছায়া পড়ে না। খটখট করে বললেন, বিয়ে পড়ে, বেশ বেশ। রানী, জামাই তো আজ রাত্রে ফিরবে না? না। রানী বৌদি আচমকা চোখ তুলে দেখলেন মাসিমাকে, কাল বিকেলে ফিরবে। বেশ বেশ। মাসিমা রমেনের দিকে ফিরলেন, দিদির কাছে বেড়াতে এসেছ বাবা, একটু যত্ন হওয়া দরকার। কিন্তু কি দিনেই এলে, জামাই বাড়ি নেই, এদিকে বৃষ্টি, ফিরে গিয়ে খুব নিন্দে করবে দিদির। না মাসিমা, রানী বৌদি হাসলেন, ও আমার নিন্দে করবে না, আমায় ভালোবাসে খুব। তাই নাকি? একটা অদ্ভুত ভঙ্গি করলেন মাসিমা। তা হবে। আজ দুপুর থেকে যা বৃষ্টিটা শুরু হয়েছে, বুঝলে ছেলে, গ্রামে অন্য সময় যেমন তেমন, কিন্তু বর্ষাকালেই মরণ, এক দণ্ড টিকতে ইচ্ছে করে না। রমেন হাসল, কি রকম ভয়াবহ! বিচিত্র একটা জীবের মতো মনে হচ্ছিল মাসিমাকে। আর কথা বলার কি ভঙ্গি! ঘরের দরজা খোলা, খোলা দরজার ওপাশে অন্ধকার আর বৃষ্টি। মাসিমা আরো একটু এগিয়ে এলেন, একেবারে রানী বৌদির গায়ের কাছে। জিজ্ঞেস করলেন, কি রাঁধছ? কি খাওয়াবে ভাইকে? কি খাওয়াবো আর?
ভাঁজ করা হাঁটুর উপর রানী বৌদি নাকটা মুছলেন। যা বৃষ্টি, এমন বৃষ্টি মাথায় করে এসেছে, আমি তো রাত্রে রান্নাই করব না ভেবেছিলুম। ভাত চাপিয়েছি, তারপর দেখি বোধহয় 2-3টে ডিম আছে। হ্যাঁ, একেবারে মন্দ কি, এই বৃষ্টির মধ্যে গরম গরম ভাত, ডিম। কথা বলতে বলতে দরজার দিকে এগোচ্ছিলেন মাসিমা। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, ওপরের ঘরটা খুলে দিয়েছি, একবার টপ করে গিয়ে বিছানাটা করে দিয়ে এসো। রানী বৌদি অবাক হয়ে গেলেন। কার কথা বলছেন মাসিমা? তোমার ভাইয়ের, ও রাত্রে থাকবে তো। হ্যাঁ, কিন্তু ওপরে কেন? এই এত বড় ঘরে দুজন থাকতে পারবো না? খুব পারবো। আশ্চর্য অন্ধকার আর বিস্ময়কর মাসিমার মুখ, যেন পাথর কেটে তৈরি। বললেন, এত বড় ঘর পারবে না কেন? তবে কলকাতার ছেলে, ওপরে শোয়াই তো অভ্যেস, ওপরে শুতেই ভালো লাগবে। কথা শেষ করে মাসিমা আর দাঁড়ালেন না। বাইরের বৃষ্টি ভেজা অন্ধকারের মধ্যে ঠক ঠক করতে করতে বেরিয়ে গেলেন। রমেন এক ঝটকায় বিছানার ওপর উঠে বসে দাঁতে দাঁত চেপে বলল, কি সাংঘাতিক! রানী বৌদি মুখ ঘুরিয়ে হাসলেন। হাসছ যে? হাসবো না? আশ্চর্য! রমেন ভুরু কুঁচকে বললে, কোথাকার কে এক বুড়ি, তাকে এত প্রশ্রয় দিয়েছ? রানী বৌদি এখনো হাসছিলেন। বললেন, ওর 3 কুলে কেউ নেই যে। নেই তো তোমার কি? মরবার আগে যদি বাড়িটা দিয়ে যায়। রানী বৌদি ভাত নামিয়ে ডিম চাপিয়েছিলেন। এখন ডিমের ঝোলটা টকবক করে ফুটছিল। একটানা শোঁ শোঁ আওয়াজ করে স্টোভটা জ্বলছিল। মাঝখানে আধ ঘন্টার জন্যে বৃষ্টি একদম ধরে গিয়ে জলে ভেজা ঠান্ডা হাওয়া ছেড়েছিল। বেশ জোরালো হাওয়া। কিন্তু এখন আবার বৃষ্টি নেমেছে। রমেন বালিশের ওপর মুখ রেখে তাকিয়েছিল। রানী বৌদি বিব্রত হয়ে হাসলেন। কি দেখছো, অমন করে তাকাচ্ছ কেন? রমেন চোখ সরিয়ে নিল না। কিরকম গভীর গলায় বললে, রানী বৌদি, সমস্ত জীবনটা এখানেই কাটিয়ে দেবে? এই বৃষ্টি কাদা, এই অন্ধকার গ্রাম? রানী বৌদির হাসি বিস্তৃত হলো। বললেন, কি করব? কেন, কলকাতা যাবে? কার সঙ্গে? মুখ নামিয়ে রানী বৌদির পায়ের বুড়ো আঙুলটা মেঝের ওপর ঘষছিলেন। কে নিয়ে যাবে? তুমি? ও কথা বলো না। রমেন অপ্রস্তুত হয়ে হাসল। যদি যাও এক্ষুনি নিয়ে যাব। নিয়ে রাখবে কোথায়? সে আমি বুঝবো। আর 2 দিন বাদে যখন আমি পুরনো হয়ে যাব? এ একটা কথা হলো? কথা নয় কেন? রানী বৌদি সুন্দর করে মাথা নাড়লেন। তুমি ছেলে, তোমার ভাবনা কি? একটা পুরনো হবে আর একজন পাবে। কিন্তু আমি, আমার, তোমার কি? আমার কি হবে? আমি কার গলায় ঝুলবো তখন? রমেন এক মুহূর্ত চুপ করে রইল। আলাপটা কোন দিকে গড়িয়ে কোথায় শেষ হবে বুঝে উঠতে পারছিল না। কোথায় যেন একটা দুঃখ খচ করে উঠল। বললে, রানী বৌদি, তোমরা মেয়েরা অদ্ভুত, মুখে একরকম আর ব্যবহারে অন্যরকম। তুমি আমায় 4 বছর ধরে বুঝতে দাওনি যে তুমি আমায় ভালোবাসো। এমন স্পষ্ট করে বলায় রানী বৌদির চোখ মুখ কিরকম লাল হয়ে উঠল। বললেন, তাই কি? না, সে তুমি আমাকে বিশ্বাস করো না, আমার উপর নির্ভর করতে পারো না। রানী বৌদি মুখ তুলে সহজ হয়ে হাসলেন। স্পষ্টত রমেন রেগে গেছে। বেশ লাগছিল। বললেন, রুনু, এখানে এসেছি 6 মাস। এই 6 মাসে তুমি কবার এসেছো এখানে? তোমার উপর যদি নির্ভর না করেই থাকি তো কিছু অন্যায় করেছে কি? যদিও রানী বৌদি হেসে হেসে বলছিলেন, কিন্তু মনের মধ্যে একটা বেদনাবোধ কষ্ট দিচ্ছিল রমেনকে। কেমন অসহায় লাগছিল। এই প্রাচীন প্রশস্ত ঘর, এখানে বিছানায় কাত হয়ে রমেন রানী বৌদিকে দেখছে। বাইরে অন্ধকার, বৃষ্টি, ঠান্ডা হাওয়া,
অথচ কিরকম বিরক্ত মনে হচ্ছিল নিজেকে। রানী বৌদি হাসি লুকিয়ে বললেন, কি রাগ হলো নাকি? রাগ হবে কেন? শুয়ে পড়লে। এমনি। তোমার শোয়া রোগটা আর গেল না। মনে আছে কলকাতায় আমাদের ঘরে এসে খালি শুয়ে পড়তে? কত বকতুম, তবু শুনতে না তুমি। একজন শুয়ে থাকলে কি গল্প জমে? রমেন পুরনো রংচটা ছাদের দিকে তাকিয়ে বললে, রানী বৌদি, এই জল বৃষ্টি মাথায় করে কলকাতা থেকে এত দূরে গল্প জমাতে আসেনি। এ তো রাগের কথা। তবে কি করতে এসেছ? জানি না। ভীষণ ভারী আর গম্ভীর শোনালো রমেনের গলার আওয়াজ, কিন্তু ভেতরে ভেতরে কিরকম হাসি পাচ্ছিল তার। রাগটা কেন, কিসের জন্যে ধরতে পারছিল না। সমস্ত ব্যাপারটাকে কেমন বিচিত্র মনে হলো। রানী বৌদি হাসছিলেন। পুরুষদের সব ভালো, কিন্তু একটুকুতেই একেবারে দাঁত নখ বেরিয়ে পড়ে। তোমাকে রাগের কথা কি বলেছি? এই রুনু, আমি বলেছি তুমি আমায় রাগের কথা বলেছ? রমেন টেনে টেনে উত্তর দিল। রানী বৌদি স্টোভ থেকে কড়াইটা নামালেন, স্টোভটা নিভিয়ে দিলেন, বললেন, আচ্ছা রুনু, আমি তোমার চেয়ে একটু বড়, তাই না? হবে। হবে নয়, তোমার মনে নেই আমরা সেই অন্ধকারে ছাদে বসে কত গল্প করতুম? তুমি খালি আমার চুলে হাত দিতে, ধমকাতুম, চুলে হাত দিও না রুনু, তোমার চেয়ে আমি বয়সে বড়। তুমি শুনতে না, কত রকমের ছেলে মানুষই করতে। তোমার মনে নেই? মনে আছে, কিন্তু সে কথা দিয়ে কি হবে? না, কিছু হবে না, এমনি বলছি, বলতে ভালো লাগছে। 6 মাসে 19খানা চিঠি দেবার পর তুমি এসেছ, এসে মুখ ঘুরিয়ে শুয়ে আছো। কি না রাগ হয়েছে? তুমি তবু রাগ করো, কিন্তু আরেকজন, তার রাগ দুঃখ অনুরাগ কিছুই নেই। মাটির মানুষ। আমার কি দুঃখ তিনি বুঝতেই পারেন না। বেশ তো আছি, খাচ্ছি, বেড়াচ্ছি, ঘুমাচ্ছি। রমেন বালিশের ওপর কনুই রেখে রানী বৌদির দিকে তাকিয়েছিল। বললে, থামলে কেন? বেশ তো হচ্ছিল। রানী বৌদি অপ্রস্তুত হয়ে হেসে ফেললেন, বললেন, না না, রাগ শুধু তোমাদেরই একচেটিয়া নয়, আমরাও জানি। তাই বলে তুমি ওইসব কথা শোনাবে? রানী বৌদি ঠোঁট টিপে হাসলেন। তুমি রাগলে কেন? আমি? না, আমি রাগিনি। তবে উঠে বসো। আচ্ছা নাও। রমেন সত্যি সত্যি উঠে বসল। বলো কি বলবে? কি আর বলবো? মিষ্টি করে হাসলেন রানী বৌদি। অমন তেড়ে ফুঁড়ে শুনতে চাইলে আর বলবো কি করে? তুমি রাগ করলে কেন? জানি না, হঠাৎ কিরকম মনে হলো। রানী বৌদি উঠলেন, একটা আসন পেতে 1 গ্লাস জল দিলেন। নাও খেতে বসো। রাত কত হলো কে জানে, মাসিমা ছটফট করছেন। রমেন উঠে পড়ল, হাত পা আলগা করে টান করে আলস্য ছাড়ল। মাথাটা কেমন ভার হয়েছে, চুলগুলো এখনো ভিজে। না, ভেজাটা অন্যায় হয়েছে। এগিয়ে গিয়ে দরজাটা খুলল। অন্ধকার বারান্দা, কিন্তু রমেন পরিষ্কার দেখল সাদা কাপড় পরা একটা কালো ছায়া দ্রুত সিঁড়ি দিয়ে ওপরে উঠে অন্ধকারে মিলিয়ে গেল। রকের অন্ধকারে দাঁড়িয়ে অন্ধকার সিঁড়ির দিকে তাকিয়ে থাকলো রমেন। না, কিছু মনে হচ্ছিল না, কোনো রাগ ঘৃণা ভয় কিছুই না। বাইরে আম গাছগুলো অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটানা ভিজছে। পাশে খালের জলে বৃষ্টি পড়ার শব্দ। অন্ধকারে দাঁড়িয়ে আছো, ঝাপটা আসছে না? রানী বৌদি। রমেন ফিরে দাঁড়ালো। বুড়িটা এখানে দাঁড়িয়েছিল, আমাদের কথা শুনছিল। জানি। তুমি জানতে? কিরকম অবাক হয়ে গেল রমেন। কিছু বলো না ওকে? কি বলবো? এরকম দাঁড়িয়ে থাকা অন্যায়। অন্যায় কি? আমাকে পাহারা দিচ্ছে। ভালোই তো। এসো, খাবে এসো। রানী বৌদি ভেতরে ডাকছেন, কিন্তু এখানে এই অন্ধকারে
এখন পাশাপাশি দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। 6 মাস আগে কলকাতায় এমন অন্ধকারে ওরা ঘন্টার পর ঘন্টা পাশাপাশি দাঁড়িয়ে থেকেছে। রমেন ফিসফিস করে বললে, এখানে মাদুর পেতে একটু বসবে? উত্তর দিতে এক মুহূর্ত ইতস্তত করলেন রানী বৌদি। বললেন, এখানে কেন? না, এমনি। কলকাতার ছাদে যেমন বসতুম, এখানটা অবশ্য আরো সুন্দর। বৃষ্টি হচ্ছে। পাগলামি করো না, চলো ভেতরে, চলো, খেয়ে নাও, অনেক রাত হয়েছে। রানী বৌদি ভেতরে চলে এলেন। রমেনও এলো। রমেন মুখটাকে হাসি হাসি করে রাখছিল, কিন্তু ভেতরে রাগ হচ্ছিল। ঠিক রাগ নয়, ক্ষোভ, দুঃখ। রমেন আসনে বসেছিল, রানী বৌদি ভাত বাড়ছিলেন। বললেন, কি, আবার রাগ হলো তো? রমেন হাসল, উত্তর দিল না। একটু বাদে আচমকা মুখ তুলে বললে, রানী বৌদি, আমি ওপরে ওই ডাইনির সঙ্গে শোবো না। কেন? না, আমার ভালো লাগছে না। তবে কোথায় শোবে? এইখানে। না, ভূতটা এখনো নামেনি ঘাট থেকে। রানী বৌদি দেখছিলেন রমেনকে। বললেন, এক ঘরে তোমার সঙ্গে রাত কাটালে ভদ্রলোক আমাকে তাড়িয়ে দেবে যে। আমি জানি না, আমি এই ঘরে শোবো। রানী বৌদি হেসে উঠলেন। ঘরের আলো আর অন্ধকারে সেই হাসি অনেকক্ষণ কিরকম পাকিয়ে পাকিয়ে উঠতে লাগলো। হাসতে হাসতে বললেন, তাহলে এক কাজ করো, তুমি এখানে শো, আমি উপরে যাই। কিরকম অসহায় মনে হচ্ছিল নিজেকে রমেনের। রমেন হঠাৎ চুপ করে গেল। মনের মধ্যে কেমন একটা বোঝা চেপেছে, কিরকম বিরক্তিকর লাগছে। এত বড় একটা দীর্ঘ রাত, কেমন করে রাতটা কাটবে? কোন কথার পর কি বলা উচিত ঠিক গুছিয়ে ভাবতে পারছিল না রমেন। হঠাৎ বললে, তাহলে কলকাতার ছাদে যেমন গল্প করতুম তেমন একটু গল্প করতে দাও। মানে, আমার চুলে হাত দেবে একটু? না। আমার মাথা টিপে দেবে? না। রানী বৌদি কৌতুকে চোখ দুটো বড় বড় করে বললেন, তবে কি? রমেনের লজ্জা করছিল। একবার চোখ তুলে রানী বৌদির দিকে তাকালো রমেন। বলল, তুমি জানো, কিন্তু বলছো না। আমি জানি। হ্যাঁ? আচমকা রানী বৌদির চোখে চোখ রাখল রমেন। তোমাদের আসবার দিন রাত্রে সিঁড়িতে দাঁড়িয়ে। রানী বৌদি বিব্রত হয়ে হাসলেন। গলাটা কিরকম ধরে আসছিল। বললেন, খেয়ে নাও। রমেন বললে, বলো রাজি। রানী বৌদি মাথাটা হাঁটুর মধ্যে গুঁজে দিয়ে টেনে টেনে ফিসফিস করে বললেন, রাজি, কিন্তু। কিন্তু কি? এখানে নয়। রমেন মুখ ধুয়ে ঘরে ঢুকতেই রানী বৌদি একটা হারিকেন নিয়ে বললেন, চলো তোমায় শুয়ে রেখে আসি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো ওরা। ওপরে দুখানা ঘর, দুখানা ঘরের সামনে একটা বারান্দা। বারান্দার সামনেটা কতগুলো লতানে ফুল গাছে ঝাপসানো। সামনে খানিকটা ফাঁক, সেদিক দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। দূরে খালের ওপর পোল, পোলের ওদিকে বাজারের আলো। সমস্ত আকাশটা কিরকম লাল হয়ে আছে। বৃষ্টি পড়ছে একটানা। এই ঘরটাও নিচের ঘরের মতোই বড়। বড় বড় জানালা, জানালাগুলো খোলা, শিক নেই, পাল্লা নেই। আম গাছের ভেজা মাথাগুলো অন্ধকারে ঝাপসানো হয়ে আছে। পাতার উপর বৃষ্টি পড়ার টুপ টুপ শব্দ। রানী বৌদি তোষকের উপর চাদর পাচ্ছিলেন। বললেন, মাসিমা হয়তো ঘুমিয়ে পড়েছে। রমেন কিছু না বলে বিছানায় বসল। রানী বৌদি সরে গিয়ে একটা খোলা জানালার কাছে চুপ করে দাঁড়িয়ে রইলেন। ঠিক এই মুহূর্তটা অদ্ভুত, কিরকম ভারী আর অসহ্য মনে হচ্ছিল রমেনের। ঘরটা সুন্দর, বিছানা সুন্দর, রানী বৌদি সুন্দর, কেউ কোনো কথা বলছিল না। রানী বৌদি মাঝে মাঝে একটা হাত জলের মধ্যে বার করে দিচ্ছিলেন। বাইরের দিকে তাকিয়েছিলেন, বৃষ্টি দেখছিলেন, অন্ধকার দেখছিলেন। রুনু, চুপ করে গেলে কেন?
এক অদ্ভুত উত্তেজনায় রমেনের বুকের ভেতরটা তোলপাড় করছিল। আশ্চর্য সব! ইশারায় ফুলে ফুলে উঠছিল হৃৎপিণ্ড। মাথার মধ্যে, গলায়, ঘাড়ে, পিঠে কিরকম অবসাদ, যেন কি এক নেশায় সমস্ত চৈতন্য ঘোর হয়ে আসছে। রমেন বিড়বিড় করে বললে, কি বলবো? রানী বৌদি রমেনকে দেখছিলেন না, বাইরে তাকিয়েছিলেন। কিরকম বাঁকিয়ে বাঁকিয়ে বললেন, সব কথা ফুরিয়ে গেল নাকি? রমেন কোনো উত্তর দিল না। বুকের দ্রুত ওঠা নামায় কেমন বিব্রত হয়েছিল সে। রানী বৌদি ঘরের মধ্যে মুখ ফেরালেন, রমেনকে এক পলক দেখলেন, বললেন, তাহলে ঘুমো তুমি, আমি যাই। হঠাৎ যেন দমটা বন্ধ হয়ে আসতে চাইল রমেনের। কোনো রকমে বললে, কিন্তু তুমি তুমি যে কথা দিলে। রানী বৌদি চুপ করে থাকলেন। দক্ষ লম্পটের মতো রমেন আকর্ণ হাসল। আমি যাব। রানী বৌদি ফিসফিস করে বললেন, তোমার ইচ্ছে, এসো। তারপর রমেনের ওঠবার আগে বাইরে বারান্দার দিকে তাকিয়ে হঠাৎ বললেন, একটু দাঁড়াও, বারান্দাটা দেখে আসি একবার। রানী বৌদি বারান্দার দিকে এগিয়ে গেলেন। রমেন বসে আছে, কিরকম ক্লান্ত আর অসহায়। ঠিক সেই মুহূর্তে বাইরের অন্ধকারে মাসিমার গলার আওয়াজ পাওয়া গেল, বিছানা করে দিয়েছ রানী? যেন একটা সাপ বাতাসে ফনা দুলিয়ে হিস হিস করে উঠল। রানী বৌদি বিড়বিড়ি করে কি বললেন রমেন শুনতে পেল না। হ্যারিকেনটা রেখে যাচ্ছ কেন? মাসিমার গলার আওয়াজ এগিয়ে এলো, তোমার তো একটাই আলো। রানী বৌদি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলেন, হ্যারিকেনটা নিতে ফিরে এলেন আবার। মাসিমা জিজ্ঞেস করলেন, তোমার খাওয়া হয়ে গেছে নাকি? না। মাসিমা ঘরের মধ্যে ঢুকলেন। রমেনকে বললেন, তোমার আবার একলা শুতে ভয় করবে না তো বাবা? রমেন কঠিন গলায় বললে, না। রানী বৌদি হ্যারিকেনটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, রুনু, যদি কিছু দরকার পড়ে আমায় নিচে গিয়ে ডেকো। মাসিমা বাধা দিয়ে উঠলেন, না না, তোমাকে আবার রাত দুপুরে কেন ডাকবে? আমি তো আছি, যা দরকার হয় আমিই দেব। রানী বৌদি আলো নিয়ে অন্ধকারে নিচে নেমে গেলেন। মাসিমাও বেরিয়ে গেলেন সঙ্গে সঙ্গে। সমস্ত ঘটনাটা কিরকম আশ্চর্য দ্রুত ঘটল। রমেনের ভেতরটা যেন পুড়ে যাচ্ছিল। প্রতি মুহূর্তে একটা প্রচণ্ড আক্রোশে ভেঙে পড়তে ইচ্ছে করছিল। এখন সমস্ত ঘর ফাঁকা, বাইরে অন্ধকার, বৃষ্টি, নিচে খালের জলে ব্যাঙ ডাকছে, আম গাছের মাথাগুলো ঝাপসানো। জলে ভেজা একটা ঠান্ডা হাওয়া ঘরের অন্ধকারে খেলা করছিল। রমেন বালিশটা বুকের নিচে দিয়ে উপুড় হয়ে শুয়ে আছে। ঠান্ডা হাওয়ায় তার সর্বাঙ্গ কাঁপছিল, বিশ্রী কান্না পাচ্ছিল, গলাটা শুকিয়ে গেছে। সবটাই কেমন বিচিত্র। বাড়ি ছেড়ে বেরোবার পর থেকে এখনো পর্যন্ত সমস্ত টুকরো টুকরো ছবিগুলো মনে পড়ছিল রমেনের। একদিন রানী বৌদির সঙ্গে একত্রে এক বাড়িতে থেকেছে রমেন। 6 মাস আগের সেই সব পুরনো দিনের কথা মনে পড়ছিল। রানী বৌদি রমেনকে ভালোবাসে, রমেন জানে, জানে বলেই না এসেছে। কিন্তু ঘরটা ভীষণ অন্ধকার, ঠান্ডা হাওয়ায় শীত করছিল রমেনের। রমেন কি করবে বুঝে উঠতে পারছিল না। রাত বাড়ছিল। এখন রাত কত রমেন জানে না। মনে হচ্ছিল যেন 1 যুগ আগে রানী বৌদি নিচে নেমে গেছেন। রানী বৌদি কি করছেন এখন? সময় পার হয়ে যাচ্ছিল, কত অজস্র মুহূর্ত। রমেনের মাথার মধ্যে ভার হয়ে গেছে, কিছু ভাবতে পারছিল না। স্থির হয়ে কিছু ভাবতে ভালো লাগছিল না রমেনের। না, শুধু অশান্ত হাওয়া আর বৃষ্টি ছাড়া এই পৃথিবীতে আর কোনো শব্দ নেই। রমেন ঘুমোতে পারছিল না। হালকা বুক নিয়ে কিরকম অসহায়ের মতো ছটফট করছিল। কতক্ষণ অসহায়ের মতো ছটফট করল রমেন।
রমেন জানে না কোথায় যন্ত্রণা, কিসের যন্ত্রণা। তারপর রানী বৌদির নেমে যাওয়ার প্রায় 1 যুগ পরে রমেন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘুম না হওয়া নেশায় মাতালের মতো লাগছিল, মাতালের মতো মাথাটা ভার হয়েছিল। রমেন মনে করতে চেষ্টা করছিল ঘর থেকে বেরিয়ে বারান্দা, তারপর সিঁড়ি, সিঁড়ি দিয়ে নেমেই সেই দরজা। রানী বৌদি। রমেন পা টিপে টিপে বারান্দায় বেরিয়ে এলো, যেন ওথ পেতেছিলেন। এমনি ভঙ্গিতে বারান্দার ঝাপসানো অন্ধকারের মধ্যে থেকে মাসিমা বলে উঠলেন, ঘুম হচ্ছে না বুঝি? রমেন চমকে উঠল, ভয় কেঁপে উঠল সর্বাঙ্গ। একটু বাইরে যাব। ছুটে এলেন মাসিমা। নিচে যাচ্ছ কেন? নিচে কোথায় যাবে? রমেন চমকে দাঁড়িয়ে পড়ল। মাসিমা আরো এগিয়ে এলেন। এই যে, এদিক দিয়ে এগিয়ে যাও, বারান্দার একেবারে কোণে জায়গা আছে। কখন সকাল হয়েছে, বৃষ্টি নেই, সারা আকাশ এখনো মেঘে মেঘে থমথমে হয়ে আছে। মনে হয় এই বুঝি ভোর হলো। রানী বৌদি স্টোভ ধরিয়ে চা করছিলেন। রমেন পা ছড়িয়ে পাশে বসে আছে। এখন ঘরটাকে অন্যরকম দেখাচ্ছে, যেন গত রাত্রে এই ঘরে একটা উৎসব ছিল। এখন দিনের বেলায় মেঘলা আলোয় ঘরটাকে আরো জীর্ণ, আরো প্রাচীন দেখাচ্ছিল। রানী বৌদি হাঁটুর ওপর মুখ রেখে রমেনের দিকে চেয়েছিলেন। বললেন, রুনু, তুমি কি সত্যি এবেলা চলে যাবে? রমেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, হ্যাঁ, এবেলা না গেলেই নয়। রমেন হাসল। না রানী বৌদি, বলে তাকিয়ে থাকল, যেন খুব লক্ষ্য করে দেখছিল রানী বৌদির মুখে তার মাসিমার কথা লেখা আছে কিনা। রানী বৌদি স্টোভ থেকে জলটা নামালেন, স্টোভটা বন্ধ করে দিলেন। অমনি সমস্ত ঘর কিরকম আচমকা স্তব্ধ হয়ে গেল। সেই স্তব্ধতায় রানী বৌদির চোখের দিকে তাকিয়ে রমেন হাসল। রানী বৌদি, কাল সারা রাত ঘুমোইনি। রানী বৌদি চোখ নামিয়ে বললেন, জানি। রমেন অবাক হয়ে বললে, জানো? কি করে জানলে? কাল সারা রাত রকে বসেছিলুম। গল্পটি শেষ হলো। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। কেমন লাগছে একটু জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।